আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে প্রথমেই আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনাদের মাধ্যমে আমরা যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে রাজ্যবাসীকে, খ্রিস্টান ধর্মাবলম্বী সহ সব শান্তিকামী মানুষকে আমরা শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করেছি। খ্রিস্টের শান্তির যে বাণী, এই সময়ের প্রাসঙ্গিকতা মনে রেখে আমরা সকল রাজ্যবাসীকে একতাবদ্ধ হয়ে থাকা আবেদন করছি। আপনাদের মাধ্যমে আমাদের রাজ্য সভাপতি বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। একই যীশু খ্রিস্টের জন্মদিন আগামীকাল, সে উপলক্ষে উনিও একই বক্তব্য রাজ্যবাসী জ্ঞাতার্থে রেখেছেন। ওনার হয়ে নিশ্চয়ই আপনারা রাজ্যবাসীকে অবহিত করেন। আমাদের এই সাংবাদিক সম্মেলনে আমার সাথে আছে রাজ্যের প্রদেশ কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান, প্রাক্তন বিধায়ক অশোক বৈদ্য, আছেন ওবিসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান কংগ্রেসের মনোরঞ্জন দেবনাথ, আমাদের আইটি সেলের কনভেনার সত্যজিৎ বণিক। আমরা যে বিষয়টা আমরা আপনাদের মাধ্যমে রাজ্যবাসী এবং রাজ্য সরকারের কাছে জানতে চাইব, সে বিষয়টা অতি সংক্ষেপে আমি তার মর্মবস্তুটা তুলে ধরার চেষ্টা করব। বাকিটা অনুরোধ করব, আমরা একটা প্রেস নোট একে সামনে রেখে আমরা একটা প্রেস নোট তৈরি করেছি। প্রেস নোটের থেকে আপনারা বিষয়টা সংগ্রহ করে নেবেন। প্রেস নোটের বাইরে যে বিষয়গুলি উল্লেখ করা দরকার সেগুলি অতি প্রয়োজনীয় রাজ্যবাসীর ক্ষেত্রে, সেগুলি আমি তুলে ধরার চেষ্টা করি। আমরা লক্ষ্য করছি সারা দেশে মোদী সরকারের যে প্রকল্প, এ হচ্ছে দেশের সম্পদ, এই সমস্ত ধরনের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, প্রাকৃতিক সম্পদ, মোদী বান্ধব একচেটিয়া পুঁজিপতি কর্পোরেট, দেশি বিদেশি, তাদের হাতে তুলে দেওয়া। বিনিময়ে তাদের কি প্রাপ্তি হচ্ছে, এই সমস্ত কিছু আপনারা জানেন। নতুন করে অবগত করার কোনো বিষয় নেই। আপনারা দেখেছেন অতি সম্প্রতি যে আমাদের সরকারিভাবে যে তথ্য বেরিয়ে এসেছে, ইলেকশন বন্ড বেআইনি ঘোষণা হওয়ার পর আমাদের সুপ্রিম কোর্ট তারপরেও ভিন্ন কায়দায় কর্পোরেট জগৎ থেকে যে শাসক দল, বিশেষত বিজেপি, যে দলীয় তহবিল, সেই দলীয় তহবিল স্ফীত থেকে স্ফীত হচ্ছে শুধু সরকারি হিসাব মোতাবেক। থেকেও এই শিল্পটা অনেক বেশি উপকারে লাগে। এটা আগের সেই কনসেপ্টে নেই। বড় বড় চা বাগান, আমাদের রাজ্যের ছোট ছোট কৃষকরা 10 গন্ডা 20 গন্ডা জমিতে বা 2 কানি জমিতে তারা নিজেরা চা উৎপাদন করে এগুলি ফ্যাক্টরিতে, পার্শ্ববর্তী ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে রিফাইন করে সেগুলিকে বাজারজাত সহজেই করতে পারছে। আমরা দেখলাম আমাদের রাজ্যের বাক্যবাগী তথাকথিত সবজান্তা করিতকর্মা যে মন্ত্রী, উনি জোর জবরদস্তিমূলকভাবে চা বাগানগুলিতে পাম গাছ লাগিয়ে দিচ্ছে। এতে বিশেষজ্ঞদের যে অভিমত সেটা হচ্ছে উনি বলেছেন চা বাগান চা চারাগুলিকে আচ্ছাদন দেবে।
কিন্তু আমরা ছোটবেলা থেকে দেখে আসছি চা বাগানে প্রধানত ইউক্যালিপটাস গাছ, কলা গাছ, করই গাছ, যেগুলি সহজে ডালপালা বিস্তার করে ছায়া দেয়, সেই গাছগুলি লাগানো হতো। পাম গাছ লাগানোর ফলে যে আশঙ্কা দেখা দিয়েছে সেটা হচ্ছে বিশেষজ্ঞদের মতামত, জলে মাটির উপরের স্তরে যে জলটা সেটা শুষে নেয় এবং এর ফলে মাটির উর্বরতাটা নষ্ট করে দেবে, ফলে চারাগুলি ধ্বংস হয়ে যাওয়া যেতেও পারে। সে জায়গায় কতটা পরীক্ষা নিরীক্ষা করেছে রাজ্য সরকার আমাদের জানা নেই, রাজ্য সরকার অবহিত করেননি। আরও 6 বছর এই পাম গাছ লাগানোর প্রক্রিয়া চলবে। এতে কত হেক্টর জমিতে লাগানো যাবে এটা আমরা নিশ্চিতভাবে কোনো বলতে পারছি না। এটা লাগানোর পর যেটা মজার কথা হচ্ছে যেটা যদি এতই ফলপ্রসূ হয়, এতই যদি অর্থকরী দিক থেকে লাভবানের বিষয় হয়, কৃষক কল্যাণের বিষয় হয়, রাজ্যের উন্নয়নের বিষয় হয়, তাহলে সরকারের জমি, আমাদের বাগানগুলি এবং এই রাজ্যে যখন এই সরকার তো বলছে টাকার কোনো অভাব নেই, নির্বাচনেতে এসেছে যে কলসি ভর্তি টাকা আসবে ডাবল ইঞ্জিনের সরকার হলে পরে, তাহলে সরকার কেন করছে না? কেন পতঞ্জলির মতো জালিয়াতি সংস্থা এবং গোদরেজের মতো মাল্টিন্যাশনাল কোম্পানিকে দিয়েছে এবং তাদেরকে দিয়েছে 29 সালে একটা মান্দাইয়ের কাছে একটা যে গ্রাম, সে গুরুপদ কলোনি, সে গুরুপদ কলোনিটা দিয়েছে রামদেবকে। সেখানে একটা 2000 মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন পাম অয়েলের ফ্যাক্টরি তৈরি করার জন্য, আর গোদরেজকে দিয়েছে নালা কাটায় সমপরিমাণ দেওয়ার জন্য। এতে আরও মজার কথা কি, এই পাম গাছ এটা তার ফল এটা বাজারজাত, রাজ্যে বাজারজাত করার অন্য কোনো সুযোগ থাকবে না। যা উৎপাদন হবে সবটা তাদেরকে দিতে হবে, তাদের নির্ধারিত মূল্যে। ফলে ভারতবর্ষে যেটা এই সময়ে ঘটে আসছে সেটা হচ্ছে যে কৃষকরা বঞ্চিত থেকে বঞ্চিত হচ্ছে, এর ফলে কৃষিকাজ ছেড়ে আজকে পালাচ্ছে কৃষকরা। আমাদের রাজ্যের কৃষকরাও আজকে মাত্র 19% কৃষিজীবী মানুষ এখনো কৃষিকর্মের সাথে যুক্ত আছে, বাকিরা নানা কাজে চলে যাচ্ছে। তাহলে এর ফলে কৃষকরা বা রাজ্যবাসী কতটা উপকৃত হবে? তো আমি যে কথাটা বলছিলাম বা বলতে চাই, রাজ্য সরকার যদি এটা যদি এতটাই ফলপ্রসূ হয়ে থাকে তাহলে তো রাজ্যের কর্মসংস্থানের সুযোগ বাড়ত, রাজ্যের কৃষকদের আয় বাড়ত। সরকার না করে কোন শর্তে কিসের ভিত্তিতে এটা রামদেব বা গোদরেজকে দেওয়া হলো, এটা রাজ্যবাসীকে জানানো উচিত। যে সম্প্রতি রাজ্য সরকার জৈব চাষের নামে রামদেবের সাথে 400 কোটি টাকার মৌ করেছে। তো এক্ষেত্রে আপনারা অধৈর্য হয়ে যান, সময় আমি নিতে চাই না। জৈব চাষ জৈব সারের উপর নির্ভর করে যা হয়, আমি যা বুঝি সহজে যা হয়, এটা পরীক্ষা শুরু হয়েছিল 88 সাল থেকে রাজ্যে। পরীক্ষায় দেখা গেছে যে জৈব সার থেকে যে কৃষকরা যতটা সুবিধা পায়, সুযোগ পায়, এটা কৃষকরা লাভবান হচ্ছিল না। ফলে সেই জায়গায় আমাদের কেমিক্যাল সার এর চাইতে অনেক বেশি কম খরচে কৃষকরা ব্যবহার করতে পারে, তা চলে এসেছে। জৈব সারের সবচাইতে বড় যে অসুবিধা সেটা হচ্ছে এটা সংরক্ষণে বেশি দিন সংরক্ষণের সুযোগ থাকে না। ফলে এই জায়গায় এটা কি প্রয়োজনে কি কাজ দেবে এই সমস্ত কিছু খোলাসা করে বলছে না। তো আমাদের একটা সন্দেহ, সেই সন্দেহটা হচ্ছে এই যে প্যারাসুট মুখ্যমন্ত্রী আসার পর থেকে আমরা দেখে আসছি যে এ রাজ্যে বিভিন্ন সময়ে ইতিমধ্যে এই মৌ স্বাক্ষরের আগে সম্ভবত 3টা কনক্লেভের মধ্য দিয়ে 3টা মৌ হয়েছে দেশের বিশিষ্ট শিল্পপতিদের সাথে। সব না জানা গেলে পরেও কোথাও 3000 কোটি টাকার মৌ,
কোথাও 1,500 কোটি, কোথাও 1,000 কোটি, আরও যেটা আম্বানির সাথে নাকি যা হচ্ছে এটা তো এখনো আমরা জানি না যে তাতে কত অর্থ কী কী আর বিষয় আছে এগুলি আমরা জানা নেই। কিন্তু ওই মৌগুলি অনেক গল্প শুনেছি, 3,000 কোটি টাকা হলে 2 বছরের মধ্যে 10,000 কর্মসংস্থান হবে। আমাদের সরকারি ক্ষেত্রে হিসাব দিয়ে সময় নষ্ট করতে চাই না। 1 লক্ষের উপর যুবক যুবতী রাজ্য ছেড়ে কাজের জন্য চলে গেছে। আজকেই তো খবরের কাগজে খবর, কৈলাসহরের এক বাগান থেকে আমাদের শিশু শ্রমিক থেকে শুরু করে বহু অনেককে ধরে নিয়ে গেছে, লুট দিকে ধরে নিয়ে গেছে। এখানে যদি এটা গতকালও বলেছে আয়ের দিক থেকে, গড় আয়ের দিক থেকে ভারতবর্ষের অন্য রাজ্যগুলির মধ্যে 2য় স্থানে। ফলে তাই যদি সত্য হয় তো এখান থেকে এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছে কেন? মেঘালয়ে গিয়ে দুরবস্থার শিকারে পরিণত হয়েছে। এগুলি আমি আর সেভাবে উল্লেখ করতে চাই না। এই মৌ সম্পর্কেও, এই বিষয় সম্পর্কেও রাজ্য সরকার শ্বেতপত্র প্রকাশের দাবি আমরা রাখছি। এটা হচ্ছে আজকের প্রধান বিষয়। এর সাথে যেহেতু সুযোগ হয়েছে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আমাদের আগামী 28শে ডিসেম্বর আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। আপনারা জানেন সকলেই যে 1885 খ্রিস্টাব্দে বোম্বেতে আমাদের প্রধানত সাম্রাজ্যবাদ বিরোধী এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, অস্পৃশ্যতা দূরীকরণ, আমাদের জাতিভেদ প্রথা দূরীকরণ, সমতা, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই বিষয়গুলিকে সামনে রেখে জাতীয় কংগ্রেস তৈরি হয়েছিল, যার আপাত লক্ষ্য ছিল দেশ স্বাধীন করা এবং পরবর্তী সময়ে এই নীতির ভিত্তিতে দেশকে গড়ে তোলা। সেটা আজকে 141তম বর্ষ পূর্ণ হতে যাচ্ছে আগামী 28শে ডিসেম্বর। সেই জায়গায় ওই সময় জাতীয় কংগ্রেস তৈরির পেছনে সবচাইতে যার ভূমিকা ছিল এ হচ্ছে আমাদের জাতির পিতা, বিশ্ববাসীর শান্তির দূত মহাত্মা গান্ধী। ওনার অনুপ্রেরণা, ওনার দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই প্রধানত জাতীয় কংগ্রেস তৈরি হয়েছিল। আজকে 141 বছর অতিক্রান্ত হওয়ার পর আমরা এই সময়ের মধ্যে দেখেছি আমাদের জাতির পিতাকে দেশ স্বাধীন হওয়ার পরই আজকে দেশের সামনে যে বড় বিপদ আরএসএস, সে আরএসএসে পরিকল্পিতভাবে ওনাকে হত্যা করেছিল। তারপর আজকে ওনার মতাদর্শকে হত্যা করার ভয়ঙ্কর খেলা দেশব্যাপী শুরু হয়েছে। এমতাবস্থায় ওনার নামকে মুছে দেওয়া, ইতিহাস থেকে ওনাকে দূরে সরিয়ে দেওয়ার একটা বিকৃত প্রচেষ্টা নানাভাবে জারি হয়েছে। সরকারি পর্যায়ে ওনার নামকে বাদ দেওয়ার এই সমস্ত বিষয়গুলি জানেন। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এবং আজকে আমাদের দেশে যে অবস্থা, আমাদের দেশেই শুধু না দক্ষিণ এশিয়াতে যে আজকে ভয়াবহ অবস্থা, যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রশ্নে আমাদের জাতীয় কংগ্রেস তৈরি হয়েছিল, সাম্রাজ্যবাদ আজকে নূতন এশিয়া এবং আমাদের দেশের স্থিতিশীলতা ঐক্য বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এমন জায়গায় দাঁড়িয়ে আমাদের জাতীয় কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে সারা দেশে এই দিনটাকে গুরুত্বপূর্ণভাবে প্রতিপালন করা হবে। আমরা রাজ্য কংগ্রেস আমাদের সমস্ত ব্লকে এবং মণ্ডলে আমরা মহাত্মাজির প্রতিকৃতিকে সামনে রেখে আমরা এই কর্মসূচিতে নানা বিক্ষোভ এবং আলোচনা সভা এগুলি আমরা সংগঠিত করব। আগরতলায় কেন্দ্রীয়ভাবে 10:30টায় কংগ্রেস ভবনে আমরা এখানে পতাকা উত্তোলন, গান্ধী বেদিতে আমরা পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে আমাদের কর্মসূচি আমরা নিয়ে যাব ওই গান্ধী মূর্তির পাদদেশে সার্কিট হাউসের সামনে। সেখানে গিয়ে 11টায় আমরা সেখানে আমাদের কর্মসূচি, সেখানে আমরা প্রতিবাদ উন্নীত
কার্যকর্ম এই ভারতবর্ষে সবচাইতে স্বাধীনতার পর গ্রামীণ জনগণের উপর যে আক্রমণ নামিয়ে এনেছে, মহাত্মা গান্ধীর নামাঙ্কিত রেগাকে বাতিল করার মধ্য দিয়ে, ওনার নামকে মুছে দেওয়ার মধ্য দিয়ে এর প্রতিবাদে এবং যে সাম্রাজ্যবাদের সাম্প্রদায়িকতার যে ষড়যন্ত্র, এর বিরুদ্ধে আমরা দেশবাসী রাজ্যবাসীকে ঐক্যবদ্ধ করার প্রয়াস আমরা নেব। এই কর্মসূচি হচ্ছে আমাদের সামনে আপাতত প্রধান কর্মসূচি। আর আগে যেটা বললাম, চা বাগানগুলিকে ধ্বংস করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া বন্ধ সহ আমাদের এই সমস্ত বিষয়গুলিতে শ্বেতপত্রের দাবিতে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন আমরা নানাভাবে রাজ্যের মানুষকে একতাবদ্ধ করে আমরা বেগবান করে তুলব। এই কথাগুলি বলার জন্যই আমরা আপনার সাথে ডেকে এনেছি। পরিমাণ অর্থ জমা হচ্ছে, এগুলি বিভিন্ন নির্বাচনে যে খরচ বা তাদের দলীয় যে বহর, খরচের বহর, এর মধ্য দিয়ে বোঝা যায়। আমি সেই সম্পর্কে বিস্তৃত আজকে আলোচনায় যেতে চাই। আমাদের রাজ্যেও আমরা লক্ষ্য করছি যে রাজ্যে আমাদের যে সম্পদ আছে, এই ছোট রাজ্য, প্রাকৃতিক সম্পদ আমাদের প্রচুর প্রাকৃতিক সম্পদ আছে। এগুলিও এই সম্পদ, রাজ্যের জমি, এই সমস্ত কৃষিক্ষেত্র, এগুলিকেও কর্পোরেট সেক্টরের হাতে তুলে দেওয়ার একটা নীরবে প্রচেষ্টা 18 সালের পরবর্তী সময় থেকেই শুরু হয়েছে। আপনারা জানেন কিনা জানি না, রাজ্যবাসী কতটা অবহিত আমাদের জানা ছিল না। যে আমরা এ রাজ্যে আমরা যতটা খবর সংগ্রহ করতে পেরেছি, সেটা হচ্ছে এই রাজ্যে পাম চাষের নাম করে আজ থেকে 18 সালের পরেই সে প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের রাজ্যের সরকারি জমি, সরকারি বাগান, এই সমস্ত কিছু বেসরকারি কিছু মালিকানাধীন সংস্থা, তাদের হাতে তুলে দেওয়ার প্রবণতা এটা লক্ষ্য করা যাচ্ছিল। সবচাইতে যেটা ভয়ঙ্কর সেটা হচ্ছে ভারতবর্ষে ইতিমধ্যেই জালিয়াত হিসাবে খ্যাতি অর্জন করেছে পতঞ্জলি ট্রাস্ট। তার যে মালিক সে হচ্ছে রামদেব। এটা আমাদের কথা নয়, কংগ্রেসের কথা নয়। দেশের বিভিন্ন হাইকোর্ট, এমনকি সুপ্রিম কোর্টও পতঞ্জলি ট্রাস্টের তৈরি খাদ্যদ্রব্য, ঔষধ, অন্যান্য সামগ্রী, এগুলির যে ধরনের গুণমানের কথা তারা প্রচার করে, তার সাথে সাযুজ্যপূর্ণ নয়, এগুলি ক্ষতিকর। এটা সুপ্রিম কোর্টের অবজারভেশন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা সুপ্রিম কোর্ট বলেছে, কিন্তু কেন্দ্রীয় মোদী সরকার কোনো রকম কর্ণপাত করছে না, ব্যবস্থা নিচ্ছে না। যদিও ইতিমধ্যে আমাদের জানা হয়ে গেছে যে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে ভারতীয় যে সেনা এবং আধা সেনা বাহিনী, তাদের যে ক্যান্টিনগুলি আছে, সেই সমস্ত ক্যান্টিনে একটা সময় মোদি আসার পর পতঞ্জলির সামগ্রী বাধ্যতামূলক ছিল, কিন্তু এই আধা সেনা ক্যান্টিনগুলিতে আজ আর সেই সামগ্রী তারা রাখছে না, এটা তারা বন্ধ করে দিচ্ছে। এগুলি অনেক কথা বলতে চাই না, শুধু আমাদের রাজ্যের প্রসঙ্গে। আমরা দেখলাম কি, পতঞ্জলিকে এবং গোদরেজ কোম্পানিকে আমাদের রাজ্যে একটা দীর্ঘমেয়াদী পাম চাষের বরাত তাদেরকে দিয়েছে। কি পরিমাণ অর্থের বিনিময়ে তা দেওয়া হয়েছে, কি চুক্তি, এগুলি কিছুই আমরা জানি না। আমরা যেটা জেনেছি, এগ্রি এবং হোল্টি, এক্ষেত্রে যারা বিশেষজ্ঞ, যারা ইতিমধ্যে রিটায়ার্ড করেছে বা এখনো কর্মরত আছে, আমি তাদের নাম সামনে আনবো না, ওনাদের কাছ থেকে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে এই পাম গাছ, এটা 3 বছর আগে থেকে লাগানো শুরু হয়েছে। ইতিমধ্যে 6000 হেক্টর জমিতে তা লাগানো সম্পন্ন হয়েছে। এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে যেটা ভয়ঙ্কর, সেটা হচ্ছে আমাদের চা বাগান।
সে চা বাগানগুলি চা শিল্প একটা ঐতিহ্যমণ্ডিত শিল্প রাজ্যের ক্ষেত্রে।